কলকাতায় কালী বলতেই মনে আসে কালীঘাটের কথা। বিশেষজ্ঞরা বলেন কালীঘাটের থেকেই এসেছে কলকাতার নাম। কত পুরনো কালীঘাট? কেমনই বা ছিল বঙ্গের শাক্ত পূজার প্রাথমিক লগ্ন? কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠাই বা করেছিলেন কে? শতাব্দী প্রাচীন হারিয়ে যাওয়া একটি লেখা পড়ছি আমরা। আজ আপনাদের জন্য থাকলো তৃতীয় পর্ব। আমাদের প্রথম দুটি পর্ব শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। আপনি শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে। মানে গল্প হলেও সত্যি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। প্রাণকৃষ্ণ দত্ত প্রায় 100 বছর আগে প্রাক চারনক কলকাতা ও উত্তর চারনক কলকাতার ইতিহাসকে নথিবদ্ধ করেছিলেন। 1308 থেকে 1310 বঙ্গাব্দের মধ্যে প্রাণকৃষ্ণ দত্তের লেখা কলকাতা বিষয়ক 14টি প্রবন্ধ নবভারত পত্রিকায় দীর্ঘ সময় ধরে প্রকাশিত হয়েছিল। পরে সেটি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ কলকাতার ইতিবৃত্ত নামে প্রকাশিত হয়েছিল। আজ আমরা পড়ছি প্রাণকৃষ্ণ দত্তের লেখা কলকাতার ইতিবৃত্ত গ্রন্থটির কালীঘাট অধ্যায়টি। আমাদের শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখেই শতাব্দী প্রাচীন লেখাটি পরিমার্জনা ও সম্পাদনা করেছেন দেবস্মিতা। বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের আদি পুরুষ কেশব রায় 1716 খ্রিস্টাব্দে নিমতা থেকে নবাব মুর্শিদ কুলি খাঁর আদেশে দক্ষিণ বাংলায় খাজনা আদায়ের ভার পেয়ে এসে বরিশাতে বসবাস শুরু করেন। তখন ওটা মুড়গাছা পরগনা ছিল। সেই সময় কেশবরাম রায়চৌধুরী নাবালক থাকায় রুক্মিণীকান্ত খাঁকে ব্যবহর্তা উপাধি দিয়ে কেশবের ম্যানেজার নিয়োগ করা হয়। এই রুক্মিণী ছিলেন রাজা নবকৃষ্ণের প্রপিতামহ। কেশবরাম রায় যখন ওই অঞ্চলের প্রকৃত জমিদার হন, তখন তিনি পাইকান পরগনা পর্যন্ত খাজনা আদায়ের ভার পেয়েছিলেন। কলকাতার প্রভৃতি স্থান তখনও নদিয়া জেলার মধ্যেই ছিল। সেই জন্যেই রাজা কৃষ্ণচন্দ্র রায় আলীবর্দী খাঁকে নিজের জমিদারির অবস্থা দেখাবার জন্য চৌরঙ্গীর জঙ্গলে নিয়ে গিয়েছিলেন। দেবী কালীর অধিকারীদের উপাধি ছিল হালদার। এদের পূর্বপুরুষ ছিলেন ভবানী দাস চক্রবর্তী। তাঁর 2 পুত্র ছিলেন যাদবচন্দ্র চক্রবর্তী ও রামচন্দ্র চক্রবর্তী। যাদবচন্দ্রের প্রপৌত্র ছিলেন জয়দেব হালদার, আর রামচন্দ্রের বৃদ্ধ প্রপৌত্র ছিলেন গোকুল হালদার। গোকুল হালদার সম্পর্কে জয়দেব হালদারের ভ্রাতুষ্পুত্র হলেও প্রায় সমবয়সী ছিলেন। দীপিকার বংশতালিকায় দেখা গেছে এঁরাই প্রথম হালদার উপাধি পান। 1600 খ্রিস্টাব্দে যখন ভবানী দাস বিবাহ করেন, তখন অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে তাঁর ষষ্ঠ পুরুষের আবির্ভাব অসম্ভব নয়। ওই সময় নবাব আলীবর্দীর রাজা কৃষ্ণচন্দ্র সহ কালীঘাটে এসে দেবোত্তর দান ও অধিকারীদ্বয়কে হালদার উপাধিতে ভূষিত করা সম্ভব। রাজা কৃষ্ণচন্দ্র তখন থেকেই মা কালীর প্রতি এত অনুরক্ত হয়েছিলেন যে মাঝে মাঝে কালী পুজো দেওয়ার জন্য তিনি রাজধানী থেকে কালীঘাটে আসতেন। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে জগৎ শেঠের গৃহে যে চক্রান্ত সভা হয়, রাজা সেই সভায় বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন, আমি কালীঘাটে পুজো দেওয়ার জন্য মাঝে মাঝে গিয়ে থাকি। আসবার সময় কলকাতার কোম্পানির বড় সাহেবদের সাথে দেখা সাক্ষাৎ ও আলাপ পরিচয় হয়ে থাকে ইত্যাদি। ওপরের চতুর্থ কিংবদন্তিতে আলীবর্দীর দেবোত্তর দান আমরা বিশ্বাস করতে পারি না, কারণ নবাব আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে সিংহাসন লাভ করেন। তখন কালীঘাটে প্রসিদ্ধ তীর্থক্ষেত্র না থাকলে হলওয়েল সাহেব 1752 সালের রিপোর্টে কালীঘাটের কথা উল্লেখ করতেন না। মহারাজা বসন্ত রায় নিজের গুরু ভুবনেশ্বর ব্রহ্মচারীকে 1600 শতাব্দীতে কালীঘাটের 600 বিঘা জমি দেবোত্তর দান করেছিলেন।
এটাই যুক্তিসঙ্গত, কারণ সেই প্রদেশ সেই সময় যশোহরের রাজাদের করায়ত্ত ছিল। সেজন্যই বর্তমান দপ্তরে এই দেবোত্তরের কোনো সন্ধান পাওয়া যায় না। সাবর্ণ চৌধুরী কেশব রায়ের পুত্র সন্তোষ রায় কালীমায়ের বর্তমান মন্দিরের নির্মাতা। এই সময় কলকাতার দুটি ধনী পরিবারের মধ্যে কোনো এক সামাজিক কারণে দলাদলি হয়। তার সংক্ষিপ্ত বৃত্তান্ত এই যে, মুন্সী নবকৃষ্ণ মহারাজও প্রতিষ্ঠিত হওয়ায় সেকালের পুরাতন ধনীদের মধ্যে অনেকেরই চক্ষুশূল হন। চূড়ামণি দত্ত নামক এক বাবু রাজার প্রতিবেশী ছিলেন। তাঁর পুত্র কালীপ্রসাদ দত্তের নামে যে রাস্তা এখন গ্রে স্ট্রিট থেকে চিতপুর পর্যন্ত বিস্তীর্ণ আছে, পূর্বে তা রাজা নবকৃষ্ণ স্ট্রিট পর্যন্ত বিস্তৃত ছিল। মসজিদ বাড়ি স্ট্রিট থেকে নীলমণি সরকার লেন, যেখানে কালীপ্রসাদ দত্ত স্ট্রিট পড়েছে, ঠিক তার সামনেই চূড়ামণি দত্তের দক্ষিণমুখী দরজা ছিল। ফটক নয়, বৃহৎ চৌকাটওয়ালা প্রকাণ্ড এক দরজা। বাড়ির মধ্যে সুপ্রশস্ত চাঁদোয়া বলা উঠোন এবং তার চারিদিকে দোতলা ঘর উঠেছে। বাড়ির পূর্ব ও দক্ষিণ সীমায় কালীপ্রসাদ দত্ত স্ট্রিট, পশ্চিম সীমায় বালাখানা স্ট্রিট এবং উত্তর সীমার বেশিরভাগটাই রাজা নবকৃষ্ণের জমি। এই বাড়ি আজও অতি সুন্দরভাবে আমাদের স্মৃতিপটে জেগে আছে। বাড়ির পশ্চিমে বিস্তীর্ণ বাগান ও পুষ্করিণী ছিল। পরে সেখানে বাগদি প্রজা বসেছিল। আমরা ছোটবেলায় সেখান থেকে ছাগলের দুধ ও ধাত্রী ডেকে আনতাম। এখনো পুরনো বাড়ির পূর্ব দক্ষিণ কোণের একটি ক্ষুদ্র কুঠুরিতে আগেকার কারুকাজ করা কুড়িকাঠ সহ নিচু ছাদ বর্তমান আছে। চূড়ামণি দত্তের সাথে রাজার সবসময়ই কোনো না কোনো কারণে বিবাদ চলত। দুজনেই দুজনকে ঠকানোর চেষ্টা করতেন। আচ্ছা, এবার আপনাদের অবান্তর দু একটি সেকেলে গল্প, যা ছোটবেলায় বয়স্ক মানুষদের কাছে শুনেছিলাম, তা বললে বোধহয় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না। একদিন এক ব্রাহ্মণ একটি ছোট পাথর বাটি নিয়ে রাজা নবকৃষ্ণের বাড়িতে গিয়ে গোপীমোহন বাবুকে বলেন, আমার ছেলের কান পেকেছে, একটু পচা আতর যদি দেন তাহলে তার কানে দেব। রাজকুমার সরল ব্রাহ্মণের আতর নিতে পাথর বাটি আনা দেখে আমোদ করে বলে ওঠেন, ঠাকুর, চূড়ামণি বাবুর কাছে সেই আতর আছে বটে, কিন্তু তিনি যেরকম মেজাজের লোক, আপনি অত ছোট বাটি নিয়ে গেলে বিরক্ত হতে পারেন, তাই আপনি বরং একটা বড় কলসি নিয়ে যাবেন। ব্রাহ্মণের রহস্য বুঝতে না পেরে তাই করলেন। তখন চূড়ামণি বাবু তেল মাখছিলেন। ব্রাহ্মণের কথা শুনে তিনি কালীপ্রসাদকে ডাকিয়ে বললেন, আগে আতরওয়ালাকে ডাকিয়ে ব্রাহ্মণকে এক কলসি আতর দাও, তারপর স্নান করব। ব্রাহ্মণের সামনেই তিনি ২৫০০ টাকার আতর কিনে তার কলসি ভরে দিয়ে বললেন, দেখো ঠাকুর, গোপীর ছেলে মানুষ, তুমি নবকে গিয়ে ওই আতর দেখিয়ে আবার আমার কাছে নিয়ে এসো। চূড়ামণি বাবু বয়োজ্যেষ্ঠ বলে রাজাকে নব বলে ডাকতেন। ব্রাহ্মণ ফিরে এলে তাকে সমস্ত রহস্য ভেঙে বলে সেই আতরটা নিজের বাড়িতে রাখলেন এবং তার মূল্য ২৫০০ টাকা ব্রাহ্মণকে দান করলেন। প্রতিদ্বন্দ্বিতার জন্য অনর্থক এই ৫০০০ টাকা খরচ করা হলো। একবার রাজবাড়িতে কোনো পারিবারিক অনুষ্ঠানে চূড়ামণি দত্তের কন্যা নিমন্ত্রণ রক্ষা করতে যান। তার আংটিতে একটি বৃহৎ বহুমূল্য নীলকান্ত মণি ছিল। সেই কন্যা নিমন্ত্রণ সভায় পদার্পণ করা মাত্র সেই স্থানের উপরিস্থিত লাল রঙের শামিয়ানা যেন ময়ূরপঙ্খী রং ধারণ করল এবং চারিদিকে এক আশ্চর্য বর্ণের জ্যোতি বিকীর্ণ হতে লাগল। রাজা এর কারণ অনুসন্ধান করায় বাড়ির মহিলারা দত্তকন্যাকে রাজার কাছে নিয়ে গিয়ে সেই নীলাযুক্ত আংটি দেখালো। রাজা সেই রত্নটির বিস্তর প্রশংসা করেছিলেন। সেই কন্যা বাড়িতে ফিরে তার পিতাকে সেই ঘটনা বলতেই তিনি আনুষ্ঠানিক উপহারের সাথে সেই আংটিটিও রাজবাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। এই মহারাজা নবকৃষ্ণ ১৭৯৭ খ্রিস্টাব্দের ২২শে নভেম্বর রাতে নিজের বাড়িতে নিজের ঘরের খাটের উপর ঘুমন্ত অবস্থাতেই সকলের অলক্ষ্যে মারা যান। যে সময়ের কথা বলছি সেই সময় এই ধরনের মৃত্যুকে লোকে অপঘাত মৃত্যুর সমান বলে মনে করত।
কারণ সেই সময় স্বজ্ঞানে গঙ্গায় অন্তত 3 রাত বাসের পর নাভিদেশ পর্যন্ত গঙ্গা জলে ডুবিয়ে গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম জপ করতে করতে গঙ্গা জল পান করে যে মৃত্যু, হিন্দুরা তারই কামনা করতেন। সুতরাং রাজার মৃত্যুতে সাধারণ লোকে কানাঘুষো করতে থাকে। এর কিছুকাল পরে চূড়ামণি দত্তের অসুখ সাংঘাতিক আকার ধারণ করা মাত্র তিনি বহু সংখ্যক ঢুলিয়া নিয়ে নিজে একটি রূপোর পালকিতে বসে গঙ্গা যাত্রায় চললেন। সেই যাত্রাকে যেন বরযাত্রার মতো মনে হলো। অসংখ্য লাল রঙের পতাকা, দলে দলে নগর কীর্তন, চতুর্দোলাটি নতুনভাবে সাজানো হলো। নামাবলীর চাঁদোয়া, তুলসীমালার ঝালর, চারিদিকে তুলসী গাছ, মধ্যে আসন করে বসে আছেন চূড়ামণি দত্ত মহাশয়। তার মাথার উপর শালগ্রাম শিলা, সর্বাঙ্গে হরি নামের ছাপ, পরনে লাল রঙের চেলি, পিঠে নামাবলী এবং গলায় ও হাতে জপের মালা। আগে আগে ঢুলিরা বাজাতে বাজাতে চলেছে, আর কীর্তনিয়ারা গাইছে, আয় রে আয় নগরবাসী দেখবি যদি আয়, জগৎ জিনিয়া চূড়া জম জিনিতে যায়, জম জিনিতে যায় রে চূড়া জম জিনিতে যায়, জপ তপ করো কিন্তু মরিতে জানিলে হয়। রাজবাড়ির সামনে বহুক্ষণ দাঁড়িয়ে নানা অঙ্গভঙ্গির সাথে এই গান গেয়ে চূড়ামণি দত্ত অগ্রসর হলেন। রাজবাড়ির লোক চূড়ামণি বাবুর এই ব্যবহারে কিরকম মর্মাহত হয়েছিলেন তা সহজেই অনুমান করা যায়। কয়েকদিন গঙ্গাবাস করার পর সত্যি সত্যিই তিনি মারা যান। চূড়ামণি দত্ত নিজে যমকে তুষ্ট করলেন বটে, কিন্তু এদিকে তাঁর পুত্র কালীপ্রসাদ এক মহা বিপদে পড়লেন। চারিদিকে লোকজন বলাবলি করতে লাগলো, কালীপ্রসাদ বাবু এক মোগল বাইজির ঘরে রাত্রি যাপন করেছেন, সুতরাং তার পিতার শ্রাদ্ধে কোনো কায়স্থ উপস্থিত হবে না। কায়স্থদের জন্য কালীপ্রসাদ তত উদ্বিগ্ন হননি, কারণ সে সময় কলকাতার কায়স্থদের অনেকগুলি দল ছিল। রাজাদের দল ছাড়া বাকি সব দল নিশ্চয়ই উপস্থিত থাকবে, এই ভেবে তিনি আশ্বস্ত হলেন। কিন্তু আবার ব্রাহ্মণদের জন্য খুবই চিন্তায় পড়লেন। কলকাতা ও নিকটস্থ অধিকাংশ ব্রাহ্মণ ছিলেন রাজবাড়ির বৃত্তিভোগী ও অনুগত। এরা উপস্থিত না থাকলে এবং দান গ্রহণ না করলে কিভাবে পিতৃশ্রাদ্ধ সম্পন্ন হবে? এই বিপদে পড়ে কালীপ্রসাদ বাবু মহামতি রামদুলাল সরকার মহাশয়ের সাথে পরামর্শ করতে গেলেন। সরকার মশাই তাকে আশ্বাস দিয়ে বললেন, আপনার কোনো চিন্তা করবার প্রয়োজন নেই। আমার এবং আপনার বাক্সে একটি পয়সা থাকা পর্যন্ত যাতে আপনার পিতৃদেবের শ্রাদ্ধ শান্তি নিয়ম মাফিক সম্পন্ন হয়, তাই আমি করব। রামদুলাল বাবু বরিশার সাবর্ণ চৌধুরী বৃদ্ধ সন্তোষ রায় মহাশয়ের কাছে গিয়ে কালীপ্রসাদের প্রতি অত্যাচারের কথা জানিয়ে তার সাহায্য প্রার্থনা করায় তিনিও তাকে নিশ্চিন্ত হতে বলেছিলেন। সন্তোষ রায় ছিলেন কুলশীল, ধনে মানে ও প্রতিপত্তিতে সেই সময় দক্ষিণবঙ্গে একমাত্র সমাজপতি ব্রাহ্মণ। অসংখ্য ব্রাহ্মণ তার পিতা কেশবরাম রায়ের এবং তার নিকট ব্রহ্মোত্তর লাভ করে জীবিকা নির্বাহ করছেন, সুতরাং তার ব্রাহ্মণের অভাব নেই। নির্দিষ্ট দিনেই নিজেই অসংখ্য ব্রাহ্মণ নিয়ে শ্রাদ্ধ সভায় উপস্থিত থেকে কার্যসিদ্ধি করেছিলেন। এই সভায় কালীপ্রসাদ বাবু উপরোক্ত ব্রাহ্মণ বিদায়ের জন্য 25,000 টাকা দান করেন। সন্তোষ রায় ব্রাহ্মণদের বলেন, লোকে বলবে আমরা টাকার লোভে পতিত ব্যক্তির পিতৃশ্রাদ্ধের সভায় গিয়েছিলাম। এই অপবাদ মোছার জন্য এই টাকা দিয়ে মা কালীর মন্দির নির্মাণ করি, এই আমার ইচ্ছা। কোনো ব্রাহ্মণই তাতে আপত্তি না করায় শেষ পর্যন্ত তাই করা হয়। বর্তমান কালীঘাটের মন্দিরই হল সেই মন্দির। এরপর অন্যান্য অনেক ধনী লোকজনই এর কাছাকাছি অন্যান্য মন্দির ও ধর্মশালা নির্মাণ করেন। কালীক্ষেত্র দীপিকায় বলা আছে, প্রধান মন্দিরটি 8 কাঠা জমির উপর 60 হাত উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। এর ভেতরের পরিসর 50 হাত, আর এই মন্দির নির্মাণ হতে 7 থেকে 8 বছর সময় লেগেছিল এবং সেকালে অর্থাৎ প্রায় 100 বছর আগেকার বাজারে প্রায় 30,000 টাকা এতে খরচ হয়েছিল। সন্তোষ রায়ের মৃত্যুর কয়েক বছর পরে 1809 সালে এর নির্মাণ কাজ শেষ হয়।
একটি ইটের স্তম্ভের 4টি হুকে 4টি সোনার হাত এবং ওপরে মুখের প্রস্তরটি বসানো আছে। জনশ্রুতি এই যে সতীর প্রস্তররূপী পদাঙ্গুলি হয়ে ওই স্তম্ভের মধ্যে আছে। স্নানযাত্রার সময় হালদার বংশের সর্বজ্যেষ্ঠ যিনি, কেবল তিনিই সেটি বের করে গঙ্গা জলে অভিষেক করিয়ে থাকেন। এখন যেরকম কালী মূর্তি সচরাচর দেখা যায়, আগে কোনো কালী মূর্তি সেরকম ছিল না। তমলুকের বর্গভীমা, চিৎপুরের চিত্তত্বেশ্বরী, কালীঘাটের কালী, প্রতাপাদিত্যের যশোরেশ্বরী সকলই কিম্ভূত কিমাকার। যশোরেশ্বরীর মুখমণ্ডল ছাড়া অন্য অঙ্গ প্রত্যঙ্গও ছিল না। অনুমান করা হয় কালীঘাটের কালীর অনুকরণেই তা নির্মিত হয়ে থাকবে। 16শো শতাব্দীর প্রথম ভাগে প্রথমে চৌরঙ্গীগিরির এবং তারপরে জঙ্গলগিরির নাম পাওয়া যায়। এরা সমসাময়িক। তারপর একেবারে ভুবনেশ্বর চক্রবর্তী থেকে ধারাবাহিক আধিকারিকদের নাম পাওয়া যায়। কিন্তু সময় হিসেব ধরলে ভুবনেশ্বরের আগে আরও কয়েকজন অধিকারী থাকা সম্ভব, কারণ চৌরঙ্গী 16শো শতাব্দীর প্রথমে আর ভুবনেশ্বরকে উক্ত শতাব্দীর সম্পূর্ণ শেষ ভাগ দেখছে। এই সময়ের মধ্যে সাধারণত 3 বা 4 পুরুষের বংশাবলী ধরা হয় বটে, কিন্তু গুরু শিষ্য বংশের ক্ষেত্রে সবসময় সে হিসেব খাটে না। 5-6 পুরুষের কম গুরু শিষ্যের বংশ হতে পারে না। তাই অনুমান করা হয় জঙ্গলগিরি ও ভুবনেশ্বরের মধ্যে আরও 2-3 জন সেবক ছিলেন, কিন্তু তাদের কোনো প্রমাণ পাওয়া যায় না। বোধহয় যে আত্মারাম ব্রহ্মচারীর নামে এই মন্দির আবিষ্কারের একটি জনশ্রুতি আছে, তিনি হয়তো ভুবনেশ্বরের পূর্ববর্তী অধিকারী হবেন। ভুবনেশ্বর চক্রবর্তী ব্রহ্মচারী পর্যন্ত তান্ত্রিক ছিলেন, কিন্তু তাঁর জামাতা ভবানীদাস চক্রবর্তী ছিলেন বৈষ্ণব। বোধহয় শ্যাম রায় নামক কৃষ্ণ বিগ্রহ তিনি কালীমূর্তির সাথে মন্দিরে রেখে পুজো করতেন। দীপিকায় বলা আছে 1723 সালে নবাবের কোনো এক কর্মচারী কালী এবং কৃষ্ণ একই মন্দিরে দেখে দুঃখিত হন এবং শ্যাম রায়ের স্বতন্ত্র মন্দির নির্মাণ করে দেন। অধিকারীরা সর্বপ্রথম নিজেদের পারিবারিক পুজো করেন, কিন্তু এরা বৈষ্ণব বলে নিজেদের নিত্য পূজায় বলিদান করেন না। কেবলমাত্র মহাষ্টমীর দিনের পুজোয় একটি মাত্র ছাগ বলি দিয়ে থাকেন। এছাড়া প্রত্যহ যে অসংখ্য ছাগ বা মহিষ বলি হয়, তাও অন্যান্য যাত্রীদের প্রদত্ত। কেমন লাগলো এই কালীঘাটের ইতিহাস জানাতে ভুলবেন না কমেন্টে। আমরা আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছি এই রকম সব ঘটনা যা আপনাকে অবাক করবে। আমাদের প্রতিটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক টিমমেটদের গভীর গবেষণা ও পরিশ্রম। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের এই পর্বটি আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিন। আমাদের সমস্ত পর্ব নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের পর্বপাঠে ছিলাম আমি শঙ্খ। মূল রচনা প্রাণকৃষ্ণ দত্ত, পরিমার্জনা দেবস্মিতা, সূত্রধার কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার ইনভিজিবল ম্যান। তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে। আমরা আবার আসছি একটি নতুন পর্ব নিয়ে।